আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পন্ত আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এসআইআর এর কাজ করতে গিয়ে বিএলওদের ওপর অতিরিক্ত চাপের যে অভিযোগ উঠেছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভুয়ো আধার কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে সোনারপুরের ঘাসিয়েরা অঞ্চল থেকে এক ব্যক্তি গ্রেপ্তার। 2021 সালে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে 4 জনের মৃত্যু ও 3 জনের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আপ ও ডাউন রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকাল গোপালনগর ও বামুনগাছি স্টেশনে আজ থেকে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত স্টপেজ দেবে। আসছি বিস্তারিত খবরে। আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পন্ত আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে এক বৈঠক করবেন। নির্বাচনী পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি ইভিএম এর প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। নিউ টাউনে গতকাল বিধানসভা নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচি উপলক্ষে এক বিশেষ কর্মশালায় রাজ্যে বেশ কয়েকজন বিএলওর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগের প্রেক্ষিতে তিনি স্পষ্ট বলেন, তারা রাত দিন পরিশ্রম করছেন। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু 99% সম্পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে কাজ করছেন, সাংবিধানিক দায়িত্বও পালন করছেন। এসআইআর তো ঠিকই চলছে সব জেলাতে। যে আমরা গেলাম, জেলা শাসক বি সব এসছেন, প্রত্যেক জেলা শাসক ইয়ারও রিপোর্ট দিয়েছেন কি কাজ একদম ঠিক মতন চলছে। ডেথ কিছু হয়েছে, ইয়ে হয়েছে, ওটা তো রিপোর্ট আসবে, আমরা বলবো। এত টাইম লিমিট মধ্যে যে আছে কাজ করতে হবে, নির্দিষ্ট সময় সীমার মধ্যে চাপ তো আছেই। বাট একটা স্টেটে তো হয়ে গেছে, কাছে স্টেটে হয়ে গেছে, 11টা স্টেটে আর চলছে। এন্ড যে এক বিএলও কে যে আছে ম্যাক্সিমাম 1200 থেকে বেশি ভোটার নেই, এভারেজ যে আছে 800-900 ভোটার প্রত্যেক বুথেই আছে, 12টা স্টেটেই আছে। পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীয় কর্মশালায় উপস্থিত ছিলেন। রাজ্যের 24টি জেলার নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক নির্বাচন, জেলা ইভিএম নোডাল অফিসার ও এফএলসি সুপারভাইজাররা ওই কর্মশালায় অংশ নেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট 52টি স্থানে এই চেকিং হবে। আগামী বৃহস্পতিবার 27শে নভেম্বর থেকে রাজ্যের 10টি জেলায় শুরু হবে ইভিএম ও ভিভিপ্যাটের এই এফএলসি প্রক্রিয়া, চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। এদিকে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার উত্তর 24 পরগনায় বনগাঁয় সভা ও রোড শো করবেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করতে গিয়ে বিএলওদের ওপর অতিরিক্ত চাপের অভিযোগ উঠেছে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। বর্ধমানের মেমারির পাল্লা ক্যাম্পে তিনি গতকাল দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন। পরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, নির্বাচন কমিশন বিএলওদের জন্য নতুন ভাতা ঠিক করেছে, কিন্তু মমতা ব্যানার্জি সরকারের অর্থ দপ্তর তা আটকে রেখেছে। 80,000 বিএলও সেই সাম্মানিক পায়নি বলে তার অভিযোগ। মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন, 80,500 বিএলও নতুন রেমুনারেশন পায়নি। দায়িত্ব মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয়, বিহারে এসআইআর এর সময় নীতিশ কুমারজির সরকার 1000 টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছিল। এখানে ইলেকশন কমিশন 2 মাস আগেই প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কে? মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র অর্থ সচিব। তার আরও দাবি, পূর্ব বর্ধমানের জেলা শাসক বিএলওদের কাছ থেকে ওটিপি নম্বর জানতে চেয়েছেন, যা বেআইনি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্বাচনী আধিকারিক হওয়ার যোগ্যতা তার নেই। পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা শাসকের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান শুভেন্দু বাবু। এসআইআর এর আবহেই ভুয়ো আধার কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত কল্পদেব মণ্ডল দক্ষিণ 24 পরগনার কুমিরমারি এলাকার বাসিন্দা।
তবে ঘাসিয়ারার ভাড়া বাড়িতে থাকত সে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তাকে ধরে। তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার কার্ড, নামবিহীন আধার কাগজ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা, স্ক্যান ক্যামেরা, ল্যাপটপ, প্রিন্টার সহ আধার তৈরির প্রয়োজনীয় নানান সরঞ্জাম। পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে এই সরঞ্জাম ব্যবহার করে চলেছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ। তদন্তে জানা গেছে ভিন রাজ্যের এক ব্যক্তির আইডি ব্যবহার করে কাজ চালাতো কল্পদেব। বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়ের তথ্য ব্যবহার করা হতো। এমনকি বাংলাদেশি নাগরিকদেরও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই চক্রে আরও কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। 2021 সালে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে 4 জনের মৃত্যু ও 3 জনের আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার নিকাশি দপ্তরকে 3 মাসের মধ্যে মৃতদের পরিবারকে মোট 30 লক্ষ টাকা করে দিতে বলেছেন। তবে আগে 10 লক্ষ টাকা দেওয়া হয়ে যাওয়ায় বাকি 20 লক্ষ টাকা এখন দিতে হবে। এছাড়া আহতদের 2 মাসের মধ্যে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। সরকারকেও 30 দিনের মধ্যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার অ্যাক্ট 2013 অনুযায়ী নীতি নির্দেশিকা বানানোর নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ পালন করা হলো কিনা তা জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পূর্ব কলকাতার নিউটাউন সংলগ্ন পাথরঘাটায় পুরসভার উদ্যোগে তৈরি প্লান্টে ইট পাথরের মতো কঠিন বর্জ্য পাঠানো হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুর ভবনে গতকাল তিনি বলেন, ইএম বাইপাস সংলগ্ন নিচু ও জলা এলাকায় ফেলা ওই কঠিন বর্জ্য সামগ্রী যাতে পাথরঘাটার প্লান্টে নিয়ে যাওয়া হয় তা দেখার জন্য তিনি পুর প্রতিনিধিদের তৎপর হতে বলেছেন। বর্জ্য নিশ্চয়ই যেগুলো নিচ্ছে সেগুলো কোথায় ফেলছে? লো ল্যান্ডে ফেলতে পারে, ওয়েটল্যান্ডে ফেলতে পারে, পুকুরে ফেলতে পারে। কিন্তু এই বর্জ্যটা যদি আমাদের দিয়ে দেয়, আমাদের যে সিএনডি আছে প্রত্যেকটা বড়োতে আমাদের গাড়ি আছে এগুলোকে তোলার জন্য, এটা শুধু আমি একাই করি, এটা কাউন্সিলরদেরও বলবো যে আপনারাও এগুলো বড় এদিকে দিয়ে এইখানে পড়ে আছে। কি হয়, আমরা যদি সকালে না পড়ি, ভোরবেলার দিকে পুরনো লরি আসে, সেই লরি করে তুলে নিয়ে সেটা চুপ করে চলে যাবে, কোথাও না কোথাও ওটাকে ফেলে দেবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামীকাল 23শে নভেম্বর 3য় বছর পূর্ণ করছেন ডক্টর সিভি আনন্দ বোস। তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ, রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোট হিংসা, নানান বিষয়ে আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল। সাক্ষাৎকারটি নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শোনা যাবে আগামীকাল রাত 8টায় আকাশবাণীর সঞ্চয়িতা এবং 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মেও শোনা যাবে এই অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর ও কলকাতা। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফা বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সেই সময় সব যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আপ ও ডাউন রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি ইএমইউ লোকাল, রানাঘাট বনগাঁ শাখার গোপালনগর ও বনগাঁ বারাসাত শাখার বামুনগাছি স্টেশনে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত স্টপেজ দেবে। এর ফলে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে। ওভারহেড তারে মেরামতি এবং সিগন্যালের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে ওই দিন হাওড়া থেকে 4টি, ব্যান্ডেল ও আরামবাগ থেকে 2টি করে এবং বর্ধমান, শেওড়াফুলি ও কাটোয়া থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়লা ও বালি পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বিধাননগরের সালারকুলিয়া গার্ডেনিয়ায় সুশান্ত গোস্বামী ও নারায়ণ খড়কার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। নারায়ণবাবুর ফ্ল্যাট বন্ধ থাকায় দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন আধিকারিকরা।
নারায়ণবাবু রানীগঞ্জের ফ্ল্যাটেও তল্লাশি চলে। 2023 সালে দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় এই নারায়ণ খড়কার নাম উঠে এসেছিল। সিটি সেন্টারের ডক্টরস কলোনি সংলগ্ন ব্যবসায়ী রামধানী জয়সওয়ালের বাড়ি ও ব্যবসায়ী লোকেশ সিংয়ের অফিসেও চলে অভিযান। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও তল্লাশি চলে। কয়লা কাণ্ডে এর আগে গ্রেপ্তার হয় যুধিষ্ঠির ঘোষ, পরে সে জামিনে ছাড়া পায়। কুলটির ডুবুদিঘি চেকপোস্ট সংলগ্ন এক কয়লা কারবারির অফিসেও চলে তল্লাশি। অন্যদিকে পূর্ব বর্ধমানের গলসির গোহ গ্রামে গোবডাল এলাকায় বালি পাচার কাণ্ডের তদন্তে যান ইডির আধিকারিকরা। কয়লা পাচার কাণ্ডে হাওড়ার সলপে ব্যবসায়ী পারভেজ সিদ্দিকীর বাড়ি এবং পুরুলিয়ার দুবরা এলাকায় দুটি কোক কয়লার কারখানাতেও ইডির অভিযান চলে। এই দুটি কারখানার সঙ্গে ঝাড়খণ্ডের 2 কয়লা ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে এক বৈঠক করবেন। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল আধিকারিকদের ওপর নির্ভরশীল এবং নির্বাচন কমিশন তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই সম্মেলন আজই শুরু হচ্ছে। G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। 4টি নতুন শ্রম কোড কার্যকর করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজকে নতুন বিশ্বে আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাতে একটি নতুন রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। খেলা শুরু সকাল 9টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই সম্মেলন আজই শুরু হচ্ছে। উল্লেখ্য, এবারে G20 সম্মেলনে শ্রী মোদী প্রতিটি অধিবেশনেই অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা, সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিকল্পনা, শক্তি ক্ষেত্রে রূপান্তর ও বিশ্ব প্রশাসনে বদলের ওপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি। 2014 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটি হবে নরেন্দ্র মোদী দ্বাদশ G20 শীর্ষ সম্মেলন। এই নিয়ে চতুর্থবার G20 সম্মেলন দক্ষিণী বিশ্বের কোনো দেশে এবং প্রথমবার দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে। এই বছর এই সম্মেলনের মূল ভাবনা সংহতি, সাম্য ও স্থিতিশীলতা। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গতকাল জোহানেসবার্গ পৌঁছলে স্ট্যান্টনসনে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়রা ঐতিহ্যবাহী নাচ গানে তাঁকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য তিনি অধীর আগ্রহী। G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। গতকাল তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে মতবিনিময় করেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলাপ আলোচনা করেছেন। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁদের আলোচনায় 3টি প্রধান ক্ষেত্র প্রতিরক্ষা ও নিরাপত্তা, পরমাণু শক্তি এবং বাণিজ্য বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী এর আগে দক্ষিণ আফ্রিকার বহুজাতিক ইন্টারনেট ও প্রযুক্তি সংস্থা নাসপার্সের চেয়ারম্যান কুজ বেকার ও সিইও ফ্যাব্রিসিও ব্লয়সির সঙ্গে বৈঠক করেন। ভারতের ডিজিটাল পরিকাঠামো, এআই, স্টার্টআপ ও মহাকাশ ক্ষেত্রের মতো বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কনজিউমার মার্কেটের মতো ক্ষেত্রেও নতুন নতুন সম্ভাবনার দিক খতিয়ে দেখা হয়। প্রধানমন্ত্রী পরে প্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত শিল্পোদ্যোগী এবং দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভারতের সঙ্গে তাদের যোগাযোগ আরও নিবিড় করার আহ্বান জানান। সামাজিক মাধ্যমের বার্তায় শ্রী মোদী বলেন, ভারতীয় বংশোদ্ভূত শিল্পোদ্যোগীদের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রীকে এরপর চিন্ময় মিশনের পক্ষ থেকে একটি কলস দেওয়া হয়, যাতে ছিল শ্রী অন্ন বা মিলেট। এই কলস ডারবানের অন্নপূর্ণা মন্দিরে রাখা হবে বলে শ্রী মোদী জানান। ভারতকে জানিয়ে কুইজের বিজেতাদের সঙ্গেও শ্রী মোদী মত বিনিময় করেন।
আন্তর্জাতিক আর্থিক লেনদেন বাড়াতে ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই ব্যবস্থাপনাকে অন্য বিচার ব্যবস্থার দ্রুত পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করার কথা ঘোষণা করেছে। সীমান্ত পেরিয়ে অর্থ প্রদান ব্যবস্থাকে কম খরচে আরও স্বচ্ছ ও সুলভ করে তুলতে G20 রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউপিআইকে ইউরো সিস্টেম ইনস্ট্যান্ট পেমেন্টস ব্যবস্থাপনা, টার্গেট ইনস্ট্যান্ট পেমেন্টস সেটেলমেন্ট টিপসের সঙ্গে সংযুক্ত করতে আরবিআই এবং এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এনআইপিএল আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কাজের বিষয়ে দুপক্ষই সহমত হয়েছে বলে খবর। কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। বর্ষ প্রাচীন পুরনো শ্রম আইনের সরলীকরণ এবং সংস্কার সাধনের লক্ষ্যে এই পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া জানান, নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে। 4টি নতুন শ্রম কোড ইতিমধ্যেই কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টি শ্রম কোড কার্যকর করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, শ্রম আইনগুলি কার্যকর হলে আন্তর্জাতিক সমাজ সুরক্ষা, ন্যূনতম সময় মতো মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র, মহিলা ও যুবদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নতুন শ্রম কোড কার্যকর হওয়ায় সকল শ্রমজীবী মানুষদের অভিনন্দন জানান। সমাজ মাধ্যমের এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন শ্রম আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রচিত হয়েছে। নতুন শ্রম কোডের দরুন শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি পাওয়া নিশ্চিত হবে, পাশাপাশি সামাজিক সুরক্ষা, মহিলা শ্রমিকদের সমান সুযোগ এবং অসংগঠিত শ্রমিক ক্ষেত্রে শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে। শ্রমজীবী মানুষের জীবনের মানোন্নয়ন সম্ভব হবে। একই সঙ্গে বিশ্বের কাছে এই নতুন শ্রম আইন নজির হয়ে থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। বিভিন্ন শিল্প সংস্থা নতুন 4টি শ্রমকোডকে স্বাগত জানিয়েছে। সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইল ফলক বলে উল্লেখ করা হয়েছে। কয়েক দশক প্রাচীন এই শ্রম কোডকে সরলীকরণের উদ্দেশ্যে দ্য কোড অন ওয়েজেস 2019, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 এবং দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020 গতকাল থেকেই কার্যকর হয়। ভারতীয় মজদুর সংঘের জাতীয় সম্পাদক গিরিশ আর্য বলেছেন, শ্রমিকদের স্বার্থে স্বাধীনতার পর থেকে নেওয়া সর্ববৃহৎ সিদ্ধান্ত হল নতুন শ্রম কোড কার্যকর হওয়া। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামীকাল 23শে নভেম্বর 3য় বছর পূর্ণ করছেন ড সিভি আনন্দ বোস। তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ, রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভোট হিংসা নানা বিষয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন আগামীকাল রাত 8টায় আকাশবাণী সঞ্চয়িতা এবং 101 FM গোল্ড প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়া সবকটি প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজকের নতুন বিশ্বে আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাতে একটি নতুন রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। লখনৌয়ে গতকাল বিশ্বের প্রধান বিচারপতিদের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে শ্রী সিং বলেন, ইসরায়েল, হামাস এবং ইউক্রেন রাশিয়ার মতো আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে এবং সুদানে তৈরি হওয়া মানবিক সংকট মেটাতে রাষ্ট্রসংঘ আরও কঠোর ভূমিকা পালন করতে পারত। এ বিষয়ে যে ফাঁক তৈরি হয়েছে তা রাষ্ট্রসংঘের সদিচ্ছার অভাব নয়, বরং একটি বিশ্ব রাজনীতির জটিলতা, বৃহৎ দেশগুলির প্রভাব এবং প্রাতিষ্ঠানিক কর্মপন্থার ধীরগতির কারণে উদ্ভূত। এর ফলে কখনো কখনো রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক এই সংস্থাকে কার্যকর রাখতে রাষ্ট্রসংঘে আরও ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্বের প্রয়োজন বলেও প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন।
দিল্লির লালকেল্লা বিস্ফোরণ আদতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলির তরফে থেকে বিশেষ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বলে ইইউ রিপোর্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে। এই বিস্ফোরণ সংগঠিত ও রূপায়িত করতে যে কাঠামো ব্যবহার করা হয়েছে তা বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পুত্তাপর্তিতে শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং এর 44তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সফরের দ্বিতীয় দিনে শ্রী রাধাকৃষ্ণন শ্রী সত্য সাই বাবা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ গুয়াহাটিতে শুরু হবে। বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 9টায়। কলকাতায় 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারত 30 রানে পরাজিত হয়ে 0-1 পিছিয়ে আছে। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়া ভারত অধিনায়ক শুভমান গিল এখনও সুস্থ হননি, ফলে এই টেস্টে প্রথম একাদশে তিনি নেই। ঋষভ পান্ত দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে পাঁজরের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা পেস বোলার কাগিসো রাবাদাও এই টেস্টে খেলবেন না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের G20 শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। 3 দিনের এই সম্মেলন আজই শুরু হচ্ছে। G20 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। খবর শেষ হল।